একটি শহর মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। বর্তমানে অর্ধেকেরও বেশি মানুষ শহরে বাস করে। জনসংখ্যার 2/3 ভবিষ্যতে শহরে বাস করবে। একটি মহানগরের দৈনন্দিন কার্যক্রম যেমন ইউটিলিটি, পরিবহন এবং যোগাযোগ অতি গুরুত্বপূর্ণ। একটি মহানগরীতে বসবাসের প্রথমে যে জিনিসটি অনুধাবন করবেন তা হল সুবিধাজনক এবং দ্রুত 3D রেল ট্রানজিট। চীনের বেইজিংয়ে আকাশচুম্বী ভবন এবং নদী রয়েছে। বেইজিং যা পাহাড় দ্বারা বেষ্টিত। বেইজিং পাতাল রেল বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল ট্রানজিট নেটওয়ার্ক। 2 কোটি জনসংখ্যার এই মহানগরে কিভাবে স্মুথ ট্রাফিক মেনটেন করা হয়, চলুন বেইজিংয়ের গভীরে যাওয়া যাক। এটি এশিয়ার বৃহত্তম রেল ট্রানজিট, যা বেইজিংয়ের সুপার ব্রেইন নামে পরিচিত। এটি 24 ঘন্টা খোলা থাকে। এখান থেকে প্রায় 30টি পাতাল রেল লাইন, 700 কিলোমিটারেরও বেশি ট্রাক এবং 400টিরও বেশি পাতাল রেল স্টেশন পরিচালনা করা হয়। সুপার ব্রেইনের শক্তিশালী কম্পিউটিংয়ের মাধ্যমে প্রায় প্রতিদিন 10,000-এরও বেশি ট্রেন পরিচালিত হয়। আর সকাল এবং সন্ধ্যার ব্যস্ততম সময়ে প্রতি ঘন্টায় লাখ লাখ যাত্রী খুব সহজেই যাতায়াত করতে পারে। সর্বোচ্চ দৈনিক যাত্রী সংখ্যা 1,30,00,000-এর মতো। লিং ঝেং কমান্ড সেন্টারের একজন। বেইজিং পাতাল রেলের জরুরি কমান্ড সেন্টার অপারেশনগুলির সুরক্ষা নিশ্চিত করেন। তিনি এবং তার সহকর্মীরা সুপার ব্রেইন এর আগ্রহের সাথে যোগাযোগ করার জন্য নেটওয়ার্ক ইনফরমেশন প্ল্যাটফর্মের উপর নির্ভর করেন। এমনকি একটি পাতাল রেল স্টেশনে একটি ছোটখাটো লিফট ত্রুটিও তাৎক্ষণিকভাবে সমাধান করা যেতে পারে। এটি এশিয়ার বৃহত্তম রেল ট্রানজিট, যা বেইজিংয়ের সুপার ব্রেইন নামে পরিচিত। এটি 24 ঘন্টা খোলা থাকে। এখানে প্রায় 30টি পাতাল রেল লাইন, 700 কিলোমিটারেরও বেশি ট্র্যাক এবং 400টিরও বেশি পাতাল রেল স্টেশন পরিচালনা করা হয়। সুপার ব্রেইনের শক্তিশালী কম্পিউটিংয়ের মাধ্যমে প্রতিদিন 10,000-এরও বেশি ট্রেন পরিচালিত হয়। আর সকাল এবং সন্ধ্যার ব্যস্ততম সময়ে প্রতি ঘন্টায় লাখ লাখ যাত্রী খুব সহজে যাতায়াত করতে পারে। সর্বোচ্চ দৈনিক যাত্রী সংখ্যা 1,30,00,000-এর মতো। লি ঝং কমান্ড সেন্টারের একজন। বেইজিং পাতাল রেলের জরুরি কমান্ড সেন্টারের অপারেশনগুলির সুরক্ষা নিশ্চিত করেন। তিনি এবং তার সহকর্মীরা সুপার ব্রেইনের আগ্রহের সাথে যোগাযোগ করার জন্য নেটওয়ার্ক ইনফরমেশন প্ল্যাটফর্মের উপর নির্ভর করেন। এমনকি একটি পাতাল রেল স্টেশনে একটি ছোটখাটো লিফট ত্রুটি তাৎক্ষণিকভাবে সমাধান করা যেতে পারে। ভালো করে চেক করুন। ঠিক আছে। যদি সাইটে কোনো সমস্যা দেখা দেয়, সেখানকার কর্মীরা এই প্রযুক্তির মাধ্যমে রিপোর্ট করে, তখন দেখা যায় 2-3 সেকেন্ডের মধ্যে আমরা ফিডব্যাক পাই। তারপর সমস্যাটা সমাধানের জন্য কাছে থাকা জরুরি কর্মীদের সাথে সাথে সেখানে পাঠানো হয়। আগে এরকমটা করা যেত না। আমরা আজকে সবাই আরও বেশি লোকদের সাহায্য করব। চলুন যাই। লি ঝেংয়ের একটি বিশেষ পরিচয় রয়েছে। তিনি বেইজিং পাতাল রেলওয়ের একজন স্বেচ্ছাসেবক। আজ আমাদের কাজ হচ্ছে প্ল্যাটফর্মে নিজেরা অবস্থান করা। স্বেচ্ছাসেবকরা বেইজিং পাতাল রেলের নিয়মিত যাত্রী। অবসরপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা এবং সাধারণ অফিস কর্মীরা সাপ্তাহিক ছুটির দিনে স্বেচ্ছাসেবী হিসেবে এখানে কাজ করেন। আমাকে একটু বলতে পারেন এই প্ল্যাটফর্মটা কোন দিকে? আপনি আমার সাথে আসুন। একজন যাত্রী হয়তো জানেন না কিভাবে টিকিট কাটতে হয়। আমরা তাকে সাহায্য করি এবং কিভাবে টিকিট কাটতে হয় তা শেখাই। কিছু বয়স্ক যাত্রী সহজে চলাফেরা করতে পারেন না। যখন আমরা তাদের দেখি, আমরা তাদের প্ল্যাটফর্মে গিয়ে সাহায্য করি। স্বেচ্ছাসেবকদের সাহায্য সহযোগিতা ভোলার মতো না। বেইজিংয়ের পাতাল রেল প্রতিদিন লাখ লাখ যাত্রী ব্যবহার করে। এখন নীল পোশাক পরা অসংখ্য স্বেচ্ছাসেবক চীনের পাতাল রেলের অনন্য এক দৃশ্য হয়ে উঠেছে। যদিও এটি উন্নত দেশগুলোর পরে চীনে শুরু হয়েছিল, তবে বেইজিং পাতাল রেল দ্রুত উন্নত আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এটি চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি নিখুঁত সংমিশ্রণ।
কিয়ানমেন স্টেশনটি 1980 সালে নির্মিত হয়েছিল, আর লাইন 8 বানানো হয়েছিল 2018 সালে। যখন এই স্টেশনটা জনগণের জন্য খুলে দেওয়া হয়, তারা এই স্টেশনে এসে খুব ভালো অনুভব করেছিল, যেমনটা আমি অনুভব করেছি। আসলে এই অনুভূতিটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। বেইজিংয়ের একজন স্থানীয় বাসিন্দা হিসেবে বিদেশি পর্যটকদের মতো লি ঝেংও নতুন পাতাল রেললাইনের সুবিধাগুলি উপভোগ করছেন। লাইন 8-এর মাধ্যমে উত্তর থেকে দক্ষিণে যোগাযোগ ব্যবস্থা সমুন্নত হয়েছে। এটা বেইজিংয়ের কিছু উল্লেখযোগ্য জায়গার ভেতর দিয়ে যায়। আমি মনে করি এর মাধ্যমে বিদেশি যাত্রীরা চলাচলে অনেক সুবিধা পেয়ে থাকে। তারা কখনোই যাতায়াতের জন্য এখান থেকে সেখানে অহেতুক ছোটাছুটি করতে চায় না। স্টেশনগুলির ট্রান্সফারের পর বেইজিংয়ে ব্যাপক পরিবর্তন হয়। স্টেশনগুলির ভেতরে এবং বাইরে নানা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা যাত্রীদের আরও আকৃষ্ট করে। সকাল 7টায় সুন দাচেং বেইজিংয়ের আইন সংস্থায় কাজ করতে যাচ্ছেন। সুন দাচেং বাসে উঠতে না, নিজে গাড়ি চালিয়ে যেতে পছন্দ করেন। কিন্তু যাই হোক না কেন, বেইজিংয়ের নানা জায়গায় কাজ করতে হলে আপনাকে পাতাল রেলে ছুটতে হবে। ইয়ানজিয়াও, এটি বেইজিংয়ের একটি সুপরিচিত স্যাটেলাইট শহর। এখানে অসংখ্য যাত্রী বসবাস করেন। এখান থেকে বেইজিংয়ে যেতে প্রায়ই 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। সুন দাচেং একটি নতুন পাতাল রেললাইনের উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা তার অফিসের যাতায়াতকে সহজ করে তুলবে। যদি আমরা ইয়ানজিয়াওতে থাকি, তাহলে আমরা পাতাল রেলের মাধ্যমে লাইন 22 দিয়ে বেইজিং সাব সেন্টার স্টেশনে যেতে পারবো। লাইন 22 ডংডাকিয়াও স্টেশন হয়ে এটি পূর্ব দিকে হেবেইয়ের ইয়ানজিয়াও স্টেশনের মধ্য দিয়ে বেইজিংয়ের পিঙ্গু জেলায় শেষ হবে। বেইজিং যাওয়ার পথে এটি হবে দীর্ঘ এবং দ্রুততম পাতাল রেল লাইন। একবার লাইন 22 খোলা হলে বেইজিংয়ের চারপাশের 3টি লাইন সার্কেলে অন্তর্ভুক্ত হবে। ভবিষ্যতে যদি সুন দাচেং লাইন 22-এ ভ্রমণ করেন, তাহলে বেইজিং সাব সেন্টার স্টেশনে পৌঁছাতে 10 মিনিটেরও কম সময় লাগবে। এই যেমন ধরুন, ছুটির দিনগুলোতে বন্ধুদের সাথে ঘুরতে যেতে মন চাইল, কিন্তু এখান থেকে সেটা অনেক বেশি দূরে। যদি একটা পাতাল রেল লাইন থাকতো, তাহলে আমরা খুব সহজে এখান থেকে যেতে পারতাম। নতুন পরিকল্পনার অধীনে ট্র্যাক নির্মাণে বেইজিংয়ের জনসংখ্যা এবং কার্যক্রম ক্রমাগত ছড়িয়ে পড়ছে। রাজধানীর কেন্দ্র থেকে বেইজিংয়ের উপকেন্দ্রের একটি নতুন রূপরেখা হল পাতাল রেল। এখন মাটির নিচে দ্রুত এবং আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা সকলেই উপভোগ করছে। উপরোক্ত কথায় বোঝা যায়, পৃথিবী হল মানুষ এবং শহরের মধ্যে আপাতদৃষ্টিতে স্থানকালের দূরত্ব। দক্ষিণ উপকূলে একটি বিশ্বমানের সমুদ্র ক্রসিং সেতু চালু হওয়ার পর সেই শহরের মানুষদের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়েছে। এটিকে আধুনিক বিশ্বের 7টি আশ্চর্যের একটি বলে অভিহিত করা হয়। এর নাম হল হংকং জুহাই ম্যাকাও ব্রিজ। এটি গুয়াংডং, হংকং এবং ম্যাকাওকে সংযুক্ত করে। হংকং জুহাই ম্যাকাও সেতু সেখানকার মানুষদের জীবনে কী পরিবর্তন এনেছে, চলুন তা দেখে আসি। সকাল 6:30। জেলেরা গুয়াংডনের ঝংশানের একটি পুকুরে মিঠা পানির মাছ ধরছে। এই মাছগুলি সরু, এদের মাংস শক্ত এবং চর্বি কম থাকে, আর এদের স্লিমিং মাছও বলা হয়ে থাকে। তো কি অবস্থা? এই তো রেডি হচ্ছে। ও দেখুন দেখুন কত বড় হয়েছে। আমাদের মাছ প্রতিদিন হংকংয়ের নানা দোকানে সাপ্লাই করা হয়। হংকংয়ের বাজারে সামুদ্রিক মাছ প্রচুর আছে, তবে আমাদের মিঠা পানির মাছ খুব কম। তাই হংকংয়ের মানুষেরা আমাদের চাষের মাছগুলো খেতে অনেক পছন্দ করে। ডিং হংলিয়াং এই পুকুরের মালিক। প্রতিদিন তিনি কয়েক টন মাছ বিক্রি করেন, হংকং এবং ম্যাকাও থেকে কয়েক কিলোমিটার দূরে। গত কয়েক বছর আগেও দ্রব্য পরিবহনের সময় বেশি লাগার কারণে ডিং হংলিয়াংয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন হংকং জুহাই ম্যাকাও সেতুটি হওয়ার পর ডিং হংলিয়ংয়ের মতো আরও অনেকেই সুবিধা গ্রহণ করছে। এই জায়গাটি মূলত ঝংশনের একটি ঘাট ছিল, আর এখান থেকে আমাদের কোম্পানি হংকংয়ে পণ্য পাঠাতো।
হংকংয়ের পাইকারি বাজার এখান থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। তখন হংকংয়ে মাছ পাঠাতে ৭ থেকে ৮ ঘন্টা লেগে যেত, কিন্তু আমাদের ক্রুদের ৩০ ঘন্টারও বেশি সময় লেগে যেত। এটা খুব দীর্ঘ এবং কঠোর পরিশ্রম ছিল, বিশেষ করে যখন আবহাওয়া খারাপ থাকত তখন কোম্পানির সবাই নার্ভাস থাকতাম। সমুদ্রপথে পণ্য পরিবহন করার ঝুঁকি অনেক বেশি, তাই ডিং হংলিয়াং পার্ল রিভার ডেল্টা সেতুটি ব্যবহারের সিদ্ধান্ত নেন। কিন্তু এই রুটটিতে প্রায় জ্যাম থাকে এবং কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেসিং অনেকটা জটিল এবং ডেলিভারি টাইমিং নিশ্চিত করা যায় না। এজন্য ডিং হংলিয়াং দীর্ঘদিন ধরে হংকংয়ের একটি দ্রুত পরিবহন রুটের জন্য অপেক্ষা করছিলেন। অক্টোবর 2018-এ হংকং জুহাই ম্যাকাও সেতুটি খোলা হয়েছিল। এই সুপার সি ক্রসিং প্রকল্পটি সম্পূর্ণ হতে 96 মাস সময় লেগেছে। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র ক্রসিং সেতু, যা অনেক বিশ্ব রেকর্ড করেছে। এই সেতুটির দৈর্ঘ্য 55 কিলোমিটার। সেতুটি পূর্ব ও পশ্চিমে বিস্তৃত এবং হংকং ও ম্যাকাওর সাথে পার্ল রিভার ডেল্টা শহরকে সংযুক্ত করে। এখন আমাদের পণ্য এই সেতু দিয়ে ডেলিভারি করতে ৩ ঘন্টারও কম সময় লাগে। এত দ্রুত আমরা ডেলিভারি দিতে পারবো একথা আমরা আগে ভাবতেও পারতাম না। কত সহজ হয়ে গেছে সবকিছু। এখন ঝোংশানের মিঠা পানির মাছ এক মুহূর্তের মধ্যে সমুদ্র পাড়ি দিয়ে হংকংয়ের বাসিন্দাদের খাবার টেবিলে ফ্রেশ পৌঁছে যাচ্ছে। হংকং জুহাই ম্যাকাও ব্রিজ খোলার পর থেকে প্রতি বছর অভ্যন্তরীণ এবং বহির্মুখী ট্রাকের সংখ্যা বহুগুণ বেড়েছে। প্রথম দিকে যে যানবাহন ছিল, এখন তা আরও বেড়ে চলেছে এবং সেতুটির মাধ্যমে 400 বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য আদান প্রদান করা হয়েছে। হ্যালো হ্যালো। আজকে আপনাদের দোকানে মাছ বিক্রি কেমন চলছে? হ্যাঁ, সব ভালোই, ঠিকঠাক আছে। কয়েকদিনের মধ্যে আপনি আমাদের কাছ থেকে অনেক মাছ পাবেন, বুঝতে পেরেছেন? আপনার মাছের ডিমান্ড এখানে অনেক বেশি। এই সেতুটির মাধ্যমে ডিং হংলিয়াংয়ের মিঠা পানির মাছ হংকংয়ের খাদ্য সংস্থাগুলোর মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। অস্ট্রেলিয়া এবং কানাডায় আমাদের পণ্য অনেক জনপ্রিয়। প্রতি মাসে প্রায় ৩ টন অর্ডার পাই আমরা। এখন ডিং হংলিয়াংয়ের মাছের পুকুরটি 20,000 মিউ পর্যন্ত প্রসারিত। এখান থেকে হংকংয়ের 40% মিঠা পানির মাছের সরবরাহ করা হয়। ঝোংশানের মৎস্যজীবীরা বলে যে রোদ বা বৃষ্টি যে কোনো সিজনেই হংকং এবং ম্যাকাওয়ের বাজারে দৈনিক সরবরাহ নিশ্চিত করা হয়। হংকং জুহাই ম্যাকাও সেতু হল পার্ল রিভার ডেল্টার জেলেদের এবং হংকংয়ের ব্যবসায়ীদের মধ্যে একটি সংযোগ, যা বিদেশি বাজার যৌথভাবে বিকশিত করে। দক্ষিণ চীন সাগর জুড়ে সেতুটি উত্তরে হলুদ সাগরের উপকূলকে উপেক্ষা করে বিশ্বকে সংযুক্ত করার ক্ষেত্রে চীনের গুরুত্ব অপরিসীম। এখন চীনাদের দক্ষ অপারেশন সহ সুপার টার্মিনালগুলো বিশ্বে প্রদর্শিত হচ্ছে। সেরা 10টি বন্দরের মধ্যে 8টি চীনে। এর মধ্যে শানডংয়ের কিংডাও বন্দর অন্যতম। এটি এশিয়ার প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় টার্মিনাল। বন্দরটি খোলার পর থেকে কাজের গতি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজ HMM হামবুর্গ। চীনে এটির একটি ডাকনাম রয়েছে, তা হল হান মেইমেই। এটি আজকে সকাল 8:30টায় এখানে এসেছে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ। এটার ধারণ ক্ষমতা 24,000 টিউ। বিস্ময়কর ক্ষমতাসম্পন্ন এই মালবাহী জাহাজটি লন্ডন থেকে এশিয়া ইউরোপ রুটে যাত্রা করে। চীনের শানডংয়ের কিংডাও বন্দরে পৌঁছানোর পর এটি লোডিং এবং আনলোডিং চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কিংডাও বন্দরটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। সেখানে কোনো মানুষ নেই। মানবহীন যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল করে।
এখানকার গাড়ি প্রতিটি কন্টেইনার নিজে নিজে পণ্য পরিবহন করে। আমি এর আগে ম্যানুয়াল টার্মিনালে কাজ করেছি। এই টার্মিনালটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এর ডিভাইসগুলো নিজেরাই স্মুথভাবে কাজ করে। অতীতে শুধুমাত্র কয়েকটি উন্নত দেশে স্বয়ংক্রিয় টার্মিনাল ছিল। চীনের কিংডাও বন্দর নির্মাণের সময় কোনো অভিজ্ঞতা ও বিদেশি সাহায্য ছাড়াই একটি দলের উপর নির্ভর করে এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় টার্মিনাল তৈরি করতে 5 বছর সময় লাগে। আমি যখন এখানে যোগ দেই তখন ভয়ে ছিলাম। আমার জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো বড় এই আধুনিক সিস্টেমটা আমি ঠিকঠাকভাবে মেইনটেইন করতে পারবো কিনা। সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তরুণ আইটি প্রকৌশলী চেন কিয়াং, তিনি প্রথম ব্যক্তি যিনি স্বয়ংক্রিয় টার্মিনালের জন্য সুপার ব্রেইন তৈরিতে নিজেকে উৎসর্গ করেছিলেন। সিস্টেমটার জন্য নির্দেশাবলী এবং সময়সূচি তৈরি করি যাতে ডিভাইসগুলি সঠিকভাবে নিজে নিজে সব কাজ করতে পারে। স্বয়ংক্রিয় টার্মিনালটি 48 ঘন্টার মধ্যে হান মেইমেইয়ে কন্টেইনার লোড এবং আনলোডিং সম্পন্ন করতে পারে। প্রতিটি কন্টেইনারের লোডিং এবং আনলোডিং সময় 100 সেকেন্ডের মধ্যে হয়। এটি ম্যানুয়াল টার্মিনালের তুলনায় অপারেটিং দক্ষতা 30% বেশি এবং 80% জনশক্তি সাশ্রয়ী। রুবিকের কিউবের মতো সুপার ব্রেইনের রহস্য লোডিং প্রোগ্রামের মধ্যে রয়েছে। আমাদের সিস্টেমের দক্ষতায় লোডিং প্ল্যানটি সম্পূর্ণ করতে 3 থেকে 4 মিনিট সময় নেয়। আমাদের বর্তমান লোডিংয়ের সময় বিদেশি সিস্টেমের তুলনায় 17 গুণ বেশি। চাহিদা দিন দিন বেড়ে চলছে, তাই এটিকে ক্রমাগত অপটিমাইজ করতে হবে। এতে বিশাল টাকার ক্ষতি হয়, কারণ সিস্টেম আপগ্রেড করার সময় টার্মিনালটি বন্ধ রাখতে হয়। এই লক্ষ্যে চেন কিয়াং এবং তার দল সার্বক্ষণিক গবেষণা করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। অফিসের 5 তলায় লাইট সবসময় জ্বলে থাকে। 5 বছর ধরে এভাবেই চলছে। অফিস থেকে বের হলেই আপনি খেয়াল করবেন এখানকার সব লাইট জ্বলছে। 2020 সালের জুলাই মাসে স্মার্ট ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সিস্টেম ATOS আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল ডাউন টাইম ছাড়া আপগ্রেড করার মোড শুরু করে। সিস্টেমটি অনলাইনে যাওয়ার পরে এটি আগের রেকর্ড ভেঙে নবমবারের মতো আবার বিশ্ব রেকর্ড করেছে। এটি ভবিষ্যতে আরও আপগ্রেড করা হবে। চীনের শানডংয়ে আজ আন্তর্জাতিক জাহাজগুলি কিংডাও বন্দরের ঘাটে ভেড়ানোর জন্য লড়াই করছে, যা 700টিরও বেশি রুটে প্রতি মাসে 180টিরও বেশি দেশকে সংযুক্ত করে। এটি 630 মিলিয়ন টন পণ্য সম্ভার পরিচালনা করতে পারে। প্রাচীনকাল থেকে কিংডাওয়ের লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য সমুদ্রের উপর নির্ভর করে। কিংডাওয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় টার্মিনাল চালু হওয়ার পর সেই শহরের লোক লজিস্টিক পেশাদার হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী ব্যবসা শুরু করেছে। এক ব্যাচ মালবাহী কন্টেইনার আজ স্বয়ংক্রিয়ভাবে টার্মিনালে এসে পৌঁছবে। তুমি সেগুলো রিসিভ করো। ট্রেন দিয়ে সেগুলো জিনান শহরে পাঠাতে হবে, বুঝতে পেরেছ? 2013 সালে আমাদের ব্যবসা অভ্যন্তরীণ বাণিজ্যের উপর নির্ভর করত, কারণ কিংডাও স্বয়ংক্রিয় টার্মিনাল নির্মাণের আগে শহরে উৎপাদিত পণ্য হায়ার এবং হিসেন্স রেলওয়ে দিয়ে দক্ষিণে পাঠানো হতো। কিংডাওয়ের একজন স্থানীয় বাসিন্দা হিসেবে ঝু ইয়ংকোয়ান লোকাল পণ্য দিয়ে ব্যবসা শুরু করেছিল। বন্দরটি নির্মাণের পর তিনি এই সুবিধা কাজে লাগান। কিংডাওয়ের আন্তর্জাতিক বন্দর বাণিজ্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রস্তাব করেছে, আর এখন আমাদের মূল ব্যবসা হল দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে জাপান কোরিয়া থেকে কিংডাওতে পণ্য পাঠানো। সেখানে কাস্টমস ক্লিয়ারেন্সের পর আমাদের টার্গেট হলো এশিয়া ইউরোপ দাগু সেতুর মাধ্যমে কিংডাও থেকে জিনজিয়াংয়ের আলাসাঙ্কো ও করগাসে পণ্য পাঠানো। তারপর মধ্য এশিয়ার 5টি দেশ যেমন কাজাকিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশে পণ্য পাঠানো। নতুন যুগে এই বন্দরটি বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য প্রসারিত করার সুযোগ করে দিয়েছে। এই কন্টেইনারগুলো আজ রাতে জাপান জিনানে এবং পাঠানো হবে। দক্ষিণ কোরিয়া থেকে এক ব্যাচ টায়ার সবেমাত্র কিংডাও বন্দরের স্বয়ংক্রিয় টার্মিনাল থেকে হুয়াংদাও স্টেশনে স্থানান্তরিত হয়েছে।
ঝুং ইয়ং কোয়ান এই চালানের নিরাপত্তা নিয়ে খুব চিন্তায় ছিলেন। আসলে টার্মিনালটি হওয়ার আগে আমাদের পণ্য আনলোড করাতে বা মালবাহী ডেলিভারির ব্যবস্থা করার জন্য কমপক্ষে 3 থেকে 4 দিন কিংবা কখনো তার চেয়েও বেশি সময় লেগে যেত। এখন স্বয়ংক্রিয় টার্মিনাল দিয়ে পণ্য আনলোড সম্পন্ন হতে মূলত 24 ঘন্টা বা তার চেয়েও কম সময় লাগে। ঝু ইয়ং কোয়ানের লজিস্টিক কোম্পানিটি ছোট, তবে কিংডাও বন্দরের দক্ষ অপারেটিংয়ের মাধ্যমে প্রতি মাসে তিনি 700 থেকে 800 কন্টেইনার এই টার্মিনাল দিয়ে পাঠান। আমাদের 10 জনেরও কম কর্মী আছে। বলা যেতে পারে যে আমাদের কোম্পানি কিংডাওতে এই শিল্পের অন্যতম অংশীদার। কিছু লোক আছে যারা ঘরে বসে গাড়ি কিনতে চায় এবং এটাও চায় অটোমেটিক্যালি সেটা তাদের কাছে পৌঁছে যাবে। চায়না রেলওয়ে এক্সপ্রেসের মাধ্যমে ঝু ইয়াং কোয়ানের পণ্য কাজাখস্তান পর্যন্ত পাঠানো হয়। আমি 10 বছর ধরে এই ব্যবসা করছি। এখানে সবচেয়ে বড় প্রভাব যেটা পড়েছে তা হলো মানুষের জীবন উন্নত হয়েছে। আমাদের দেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়িত হচ্ছে। আমি মনে করি আমি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি এবং দেশের জন্য একটু হলেও অবদান রাখতে পারছি। এই কাজ করে আমি সত্যিই ভীষণ গর্ব অনুভব করছি। দেশের জন্য কাজ করতে পারা সত্যিই অসাধারণ অনুভূতির। চায়না রেলওয়ে এক্সপ্রেস হল একটি আন্তর্জাতিক রেল মালবাহী লাইন যা ইউরেশিয়া মহাদেশকে সংযুক্ত করে। বর্তমানে 82টি পরিবহন লাইন রয়েছে এবং পরিষেবা নেটওয়ার্ক সমগ্র ইউরোপ কভার করে। এখন প্রতিদিন গড়ে 42টি ট্রেন চীন এবং 200টি ইউরোপীয় শহরের মধ্যে চলাচল করে। একটি স্থিতিশীল এবং স্মুথ সাপ্লাই গ্লোবাল চেইন এবং রুটগুলো বরাবর দেশগুলির জন্য নতুন সুযোগ তৈরি করা হয়েছে। চীনের অবকাঠামোগত শক্তির সাথে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য চ্যানেল উন্মুক্ত করেছে, যার পথ ধরে দেশগুলি অর্থনৈতিকভাবে আরও উন্নত হচ্ছে। নির্মাণাধীন জাকার্তা বান্দুং হাই স্পিড রেল চীনের অবকাঠামোর আরও একটি প্রকল্প। এটি চীন এবং ইন্দোনেশিয়ার মধ্যে প্রথম যৌথ নির্মাণ। ইন্দোনেশিয়ান প্রথম উচ্চগতির রেলপথ যাতে চীনা প্রযুক্তি ব্যবহার হবে। কেন ইন্দোনেশিয়া চীনকে বিশ্বাস করে? এতে স্থানীয় এলাকায় কি পরিবর্তন হবে? চলুন জেনে নেওয়া যাক। স্টেশন মাস্টার, এখনই ট্রেনটি উদ্বোধন করা হবে। বিষয়টি আপনি সবাইকে অবগত করুন। জাকার্তা বান্দুং হাই স্পিড রেল লাইনের জন্য পরিদর্শন ট্রেন এখন প্রস্তুত। ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। 16 নভেম্বর 2022 এটি চীন এবং ইন্দোনেশিয়ার মধ্যে প্রথম যৌথ নির্মাণ প্রকল্প। পরীক্ষামূলক প্রদর্শনীতে ট্রেনটি ইন্দোনেশিয়ার বান্দুংয়ের গোটালোয়ার স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে যায়। এই দৃশ্যটি বিশ্বব্যাপী লাইভ সম্প্রসারণের মাধ্যমে সবার মনোযোগ আকর্ষণ করেছে। বান্দুং থেকে 800 কিলোমিটারেরও দূরে বালিতে G20 সম্মেলনে চীন ও ইন্দোনেশিয়ার শীর্ষ নেতারা ভিডিও এর মাধ্যমে এই পরীক্ষাটি দেখেছেন এবং পরীক্ষামূলক অপারেশনটি সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। জাকার্তা বান্দুং হাই স্পিড রেল দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম উচ্চগতির রেলপথ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ইন্দোনেশিয়ায় চতুর্থ বৃহত্তম শহরকে সংযুক্ত করে। এর দৈর্ঘ্য 142 কিলোমিটার এবং গতি ঘণ্টায় 350 কিলোমিটার। জাকার্তা বান্দুং হাইস্পিড রেল প্রকল্প চালু হওয়ার পর থেকে ইন্দোনেশিয়ায় অনেক স্থানীয় শ্রমিক নিয়োগ করা হয়েছে। আমি এখানে জাকার্তা বান্দুং হাই স্পিড রেলে নির্মাণ সাইটে কাজ করছি। এখানে আমার কাজ হলো নির্মাণের বা মরিচা ট্র্যাকগুলো পরীক্ষা করে দেখা। আমি মূলত এখানে সব পরিদর্শন করি। আদি বান্দুংয়ের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন। তার এলাকায় রেলপথ নির্মাণের জন্য শ্রমিক প্রয়োজন তা জানতে পেরে তিনি চাকরির জন্য আবেদন করেছিলেন। চাকরিতে যোগদানের আগে আদি সিস্টেমেটিক টেকনিক্যাল ট্রেনিং নিয়েছিলেন। আমি প্রশিক্ষণের মাধ্যমে চাইনিজদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি এখানে তাদের কাছ থেকে রেল ট্র্যাক স্থাপন করার নানান দক্ষতা ও কৌশল শিখেছি। আমি এখন ভালোভাবে জানি রেল ট্র্যাক কিভাবে স্থাপন করতে হয় তা জানি। জাকার্তা বান্দুং হাইস্পিড রেল একটি চীনা ইন্দোনেশিয়ান প্রকল্প। চীন ইন্দোনেশিয়ায় প্রযুক্তিটি হস্তান্তর করে এবং তাদের কর্মী দিয়ে ইন্দোনেশিয়ার কর্মীদের প্রশিক্ষণ দেয়। 2018 সালে প্রকল্পের কাজ শুরু করার পর থেকে মোট 45,000 ইন্দোনেশিয়ান শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি আশা করি এই হাই স্পিড রেলটির কাজ শীঘ্রই শেষ হবে এবং ইন্দোনেশিয়ার জনগণ এতে
দ্রুত আরও আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবে এবং অনেক উপকৃত হবে। আমি আশা করি এই হাই স্পিড রেল ইন্দোনেশিয়ার সকল শহরে আরও প্রসারিত করবে এবং জীবনযাত্রার মান পরিবর্তন হবে। এই প্রকল্পটি আশেপাশের মানুষের জীবনে কি পরিবর্তন এনেছে চলুন দেখে আসি। আমার নাম লিন্ডা গুলিয়াসি। এই এলাকায় আমার একটি মুদির দোকান আছে। আমার দোকানটি তেগালুয়া স্টেশনের হাই স্পিড রেল প্রকল্প সাইটের কাছাকাছি। হাই স্পিড। এই প্রকল্পটির শ্রমিকরা লিন্ডার দোকানের নিয়মিত কাস্টমার। এতে লিন্ডার দোকানের দ্রব্য বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। এই প্রকল্পটির কারণে লিন্ডার মতো আরও অনেকেই লাভবান হচ্ছেন। এই রেল প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে আমার কাস্টমারের সংখ্যা এখন অনেক বেশি বেড়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমার জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। আমি আশা করি আমার মতো আরও অনেকেই লাভবান হবেন। জাকার্তা বান্দুং হাই স্পিড রেল লাইন 2023 সালে খোলা হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির কাজ শেষ হলে জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত ভ্রমণ করতে মাত্র 40 মিনিট লাগবে, যা এখন 3 ঘন্টা লাগে। এই প্রকল্পটি দুটি দেশের মানুষের যাতায়াত আরও সহজতর, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং তাতে জনগণ উপকৃত হবে। সামাজিক, অর্থনৈতিক বা নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হল বিদ্যুৎ। কিন্তু বিদ্যুতের সরবরাহ প্রায়ই সম্পদ এবং জনসংখ্যার অসম বণ্টনের অসুবিধার সম্মুখীন হতে হয়। চীনের শক্তির 80% উত্তর পশ্চিমে কেন্দ্রীভূত। তবে ঘনবসতিপূর্ণ মধ্য ও পূর্ব অঞ্চলগুলি বিদ্যুতের লোডের 70%-এর জন্য দায়ী। যাই হোক, চীনারা মানব ইতিহাসের সর্ববৃহৎ শক্তি স্থানান্তর প্রকল্প পশ্চিম থেকে পূর্বে দীর্ঘ দূরত্বের এবং বৃহৎ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন কাজ সম্পন্ন করেছে। আমরা কৌতূহলী, চীন কিভাবে এটি করেছে? তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা কি অন্যান্য দেশের সমস্যার সমাধান করতে পারে? ব্রাজিল চীন থেকে সবচেয়ে দূরের দেশ হিসাবে পরিচিত। চীন থেকে সেখানে যেতে হলে অর্ধেক পৃথিবী অতিক্রম করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এখানকার অগণিত বাসিন্দার জীবন চীনের সঙ্গে জড়িত। 2017 সালে ব্রাজিল বিশ্বের বৃহত্তম ট্রান্সমিশন ক্ষমতাসহ দীর্ঘতম বিদ্যুৎ লাইন তৈরি করেছে। এটি উত্তরে অ্যামাজন থেকে শুরু হয়ে দক্ষিণ পূর্বে প্রায় 2500 কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং 2,20,00,000 মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করে। এটি ব্রাজিলের অর্থনৈতিক উন্নয়নের মহাধমনী হিসেবে পরিচিত। এই সুপার ইলেকট্রিক হাইওয়ে ব্রাজিল চীনের সাহায্য নিয়ে সম্পন্ন করেছে। আমার নাম চেন ওয়েইজিয়াং। আমি আমাদের দেশ নিয়ে অনেক গর্বিত, কারণ চীনের ইউএসভি ডিসি ট্রান্সমিশন প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলে 800 কিলোভোল্টের বিদ্যুৎ রপ্তানি করা হয়েছে। আমি মনে করি ইউএসভি প্রযুক্তি আন্তর্জাতিক শক্তি বাজারে চীনের একটি বিজনেস কার্ড। চীন হল বিশ্বের প্রথম এবং একমাত্র দেশ যারা ইউএইচভি প্রযুক্তি আয়ত্ত করেছে। বিশ্বের সবচেয়ে উন্নত পাওয়ার ট্রান্সমিশন প্রযুক্তি হিসেবে ইউএইচভি দীর্ঘ দূরত্ব, বৃহৎ ক্ষমতা এবং উচ্চ দক্ষ শক্তির কাজগুলি সম্পন্ন করতে পারে। এটি চীনের পশ্চিম এবং পূর্বে শক্তি কেন্দ্রের মধ্যে হাজার হাজার মাইলের সমস্যা সমাধান করেছে। ইউএইচভি দ্বারা তৈরি পাওয়ার স্কাই রোডটি ঘুরছে। ভূখণ্ডটি জটিল এবং 40,000 কিলোমিটার দীর্ঘ। চীনের অর্থনৈতিক উন্নয়নের মহাধমনী। এটি চীনের 200টিরও বেশি শহরে স্থিতিশীল শক্তি সরবরাহ করে, যা দেশের জনসংখ্যার অর্ধেক। এখন চীনের পাওয়ার গ্রিড কভারেজ 99% পৌঁছেছে। এটি মানুষের জীবন ও সামাজিক অগ্রগতি প্রচার করে। এখন চীন 168টি দেশের সাথে ইউএইচভি প্রযুক্তিতে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। ভবিষ্যতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অগ্রগতির সাথে তারা বিশ্বের আরও দেশ ও অঞ্চলে এই ইউএইচভি প্রযুক্তি সরবরাহ করবে। কয়েক দশক ধরে চীনের অর্থনীতি দ্রুত উন্নয়ন এবং বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। চীনের অবকাঠামো একসময় পিছিয়ে থাকা সত্ত্বেও এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।